তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল 370। প্রথমে আমরা বলবো বা জানাবো যে আর্টিকেল 370 কী করে জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হলো, এবং অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করবো যে কীভাবে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আর্টিকেল 370-কে রিভোক করা হলো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে আর্টিকেল 370-কে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ওঠালো। তো আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য এমবিএ গাই। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিও থাম্বনেল দেখলে সবটাই বুঝে যাবেন। আর তাছাড়া আমি তো আছি এক্সপ্লেন করার জন্য। তো চলে আসি আজকে আমাদের টপিকে। আর্টিকেল 370, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ সময় লাগবে ব্যাপারটা বুঝতে এবং আমারও বোঝাতে। তো আসলে আমরা প্রথমেই জেনে নিই যে আর্টিকেল 370 কী। আর্টিকেল 370 বেসিক্যালি একটা স্পেশাল প্রভিশন, যেটা ইংরেজরা লাগায়নি, যেটা ইংরেজরা তৈরি করেনি। আর্টিকেল 370 ভারতেরই কনস্টিটিউশনাল একটা প্রভিশন, যেটা একটা কারণে, বিশেষ কারণে জম্মু অ্যান্ড কাশ্মীরের ওপর লাগু হয়েছিল। সেই কারণটাই এখন আমি আপনাদেরকে বলবো। তো ইংরেজরা যখন ভারত ছেড়ে যাচ্ছিল 1947-এ, তখন ইংরেজরা ভারতকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। একটা হচ্ছে ইংরেজদের ডাইরেক্ট প্রভিন্স বলতে যে জায়গাগুলোতে ইংরেজদের সরাসরি রাজত্ব ছিল, মানে ইংরেজরা উপনিবেশ বিস্তার করেছিল যে স্টেটগুলোতে ভারতবর্ষের, সেই স্টেটগুলোকে ওরা একটা ভাগে ভাগ করেছিল। আর যেই স্টেটগুলোতে ওদের সরাসরি রাজত্ব ছিল না, মানে যেখানে ভারতীয় রাজারা ছিল এবং ভারতীয় রাজারা তাদের বশ্যতা স্বীকার করে নিয়ে সেখানে রাজত্ব চালাচ্ছিল, সেই সব স্টেটগুলোকে তারা একটা ভাগে ভাগ করেছিল। এবার যে স্টেটগুলোকে তারা একটা ভাগে ভাগ করেছিল শুধু তাদের ঔপনিবেশিক স্টেট হিসাবে, সেই স্টেটগুলোকে নিয়ে কোনো সমস্যা ছিল না। সেই স্টেটগুলোর মধ্যে কিছুটা স্টেট তারা পাকিস্তানের জন্য ভাগ করে দিয়েছিল এবং কিছুটা স্টেট তারা ভারতকে ভাগ করে দিয়েছিল, মানে কিছুটা জায়গা। এবার যতটা পাকিস্তানের জন্য সেই সময় মুসলিম লীগ দাবি করছিল, ততটা জায়গা তারা পাকিস্তানকে দিয়েছিল, আর যতটা জায়গা সেই সময় কংগ্রেস দাবি করছিল, ততটা জায়গা তারা কংগ্রেসকে ভাগ করে দিয়েছিল। কিন্তু যে প্রিন্সলি স্টেটগুলো ছিল, মানে যেখানে ভারতীয় রাজারা ছিল, সেই স্টেট বা রাজা বা নবাবরা ছিল, সেই পার্টিকুলার স্টেটগুলোকে তারা একটা বলেছিল যে আপনাদের কাছে একটা স্পেশাল অধিকার দেওয়া হচ্ছে, যে আপনারা যে দেশের সাথে যুক্ত হতে চাইবেন, মানে আপনি যদি ভারতের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনার যে প্রভিন্সটা আছে সেটা ভারতের পার্ট হবে। যদি আপনি পাকিস্তানের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনার যে প্রভিন্সটা আছে সেটা পার্ট অফ পাকিস্তান হবে। তো সেই সময় সবাই তো মানে অলমোস্ট ভারতবর্ষের সব স্টেট মেনে গেছিলো ভারতের সাথে মানে অ্যাড হওয়ার জন্য, কিন্তু সেই সময় কয়েকটা স্টেট ছিল যারা মানার জন্য প্রস্তুত ছিল না যে তারা ভারতের সাথে অ্যাড হবে। যেমন তাদের মধ্যে 3টে স্টেট আছে। প্রথম হচ্ছে হায়দ্রাবাদ, সেকেন্ড হচ্ছে জুনাগড়, এবং থার্ড হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার প্রথমে আমাদেরকে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো জুনাগড়। এবার ভারত সেই সময় জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল কাশ্মীরকে নিয়ে খুব ব্যস্ত ছিলেন, কারণ কাশ্মীরের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কাশ্মীরের টোটাল জনসংখ্যা মুসলিম মেজরিটি ছিল, কিন্তু কাশ্মীরের যে রাজা ছিল সে হিন্দু রাজা ছিল। ঠিক সেরকম সেম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি জুনাগড়ে যে রাজা বা নবাব আছে তিনি মুসলিম আছেন, কিন্তু টোটাল যে জনসংখ্যা আছে বা পপুলেশন আছে সেটা হিন্দু পপুলেশন আছে মেজরিটিতে। হায়দ্রাবাদেও সেম প্রবলেম ছিল। হায়দ্রাবাদে নিজাম ছিলেন এবং মীর ওসমান আলী খান, শেষ নিজাম মীর ওসমান আলী খান, উনি নিজাম ছিলেন। ওনার প্রভিন্সেও সেম, উনি মুসলিম ছিলেন, কিন্তু ওনার যে প্রজারা ছিল তারা মেজরিটি হিন্দু ছিল। তো সেই কারণে ওখানে তো একটা সলিউশন থাকলেও, মানে এই দুটো জুনাগড় এবং হায়দ্রাবাদে একটা সলিউশন থাকলেও পপুলেশনের হিসাবে, কিন্তু কাশ্মীরে কোনোই সলিউশন ছিল না। তো সেই কারণে কিন্তু কাশ্মীরে আবার এটাও প্রবলেম ছিল না যে কাশ্মীর পাকিস্তানের সাথে অ্যাড হতে চাইছিল। কাশ্মীর পাকিস্তানের সাথে অ্যাড হতে চাইছিল না, কারণ সেই সময় কাশ্মীরের যে রাজা ছিলেন হরি সিং, তিনি খুব লোভী ছিলেন, মানে সত্তার লোভ ছিল তার, ঠিক আছে। তো সেই কারণে তিনি চাইছিলেন না যে তিনি না ভারতের সাথে যাবেন না পাকিস্তানের সাথে যাবেন। তার উদ্দেশ্য এরকম ছিল সে ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, কারণ ভারতের সাথেও তিনি যদি আসেন তাহলে তার সাম্রাজ্য যাবে, আর যদি তিনি পাকিস্তানের সাথে যান তাহলে তো তার সমস্তই যাবে, কারণ তিনি অলরেডি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের সাথে গেলে কী ফলাফল হতে পারে। তো তিনি কারোর সাথেই অ্যাড হতে চাইছিলেন না, তিনি চাইছিলেন তিনি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, তাই জন্য তিনি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সই করেন, কিন্তু পাকিস্তানের সাথে তিনি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সই করেন, কিন্তু ভারতের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট তিনি সই করেননি, তিনি সই করেছিলেন পাকিস্তানের সাথে। তো এই জিনিসটা হওয়ার পর যেটা হয় সেটা হলো যে
জুনাগড়ের যে নবাব ছিল, জুনাগড়ের নবাবকেও জানানো হয় ভারতের সাথে অ্যাড হওয়ার জন্য, কিন্তু জুনাগড়ের নবাবও পাকিস্তানের ট্রিটি অফ যে তখন যে ট্রিটি অফ অ্যাসেসমেন্ট ছিল, মানে মানে কী বলে, তিনটে জিনিস, যেমন হচ্ছে ডিফেন্স, টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন বলতে পারেন, আর একটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। এই তিনটে জিনিসের ডেভেলপমেন্টে মানে এই তিনটে জিনিসের ডেভেলপমেন্টটার পুরো যে ক্ষমতা, সেই ক্ষমতা আমি সরাসরি মানে যার আন্ডারে যাচ্ছি, মানে যেই দেশের আন্ডারে যাচ্ছি সেই দেশকে তুলে দিচ্ছি। সেরকম জুনাগড়ের যে এই তিনটে জিনিসের ওপর যে ক্ষমতা, সেটা জুনাগড়ের যে নবাব আছে যে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। এবার তুলে দেওয়ার সময় ভারতীয় সরকার বা ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন অনেকবার জুনাগড়ের নবাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তিনি যেহেতু যোগাযোগ করেননি, সেই কারণে জওহরলাল নেহরুর অনিচ্ছা থাকা সত্ত্বেও সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে সর্দার বল্লভভাই প্যাটেল কি বলেন যে না না, যদি আমরা হস্তক্ষেপ না করি বা যদি আমরা এই জিনিসটায় আর্মি না পাঠাই, তাহলে জুনাগড় যে জায়গাটা বা গুজরাটের একটা প্রভিন্স আছে জুনাগড় তখন পাকিস্তানের সাথে চলে যেত। তখন সর্দার বল্লভভাই প্যাটেল কি করে, কারণ অলরেডি ট্রিটি অফ অ্যাক্সেশন যেটা আছে, যেটার দ্বারাই আমি জানাচ্ছি আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে বা আপনার দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে যে আমাদের স্টেট বা আমাদের প্রভিন্স আপনাদের দেশের সাথে অ্যাড হচ্ছে, মার্চ করছে। এই যে ট্রিটি অফ অ্যাক্সেশন, এই ট্রিটি অফ অ্যাক্সেশন অলরেডি সেই সময় জুনাগড় সাইন করে নিয়েছিল পাকিস্তানের সাথে। যদি সর্দার বল্লভভাই প্যাটেল আর্মি পাঠিয়ে পাকিস্তানের সাথে জুনাগড়ের সমস্ত কানেকশন কেটে না দিত, তাহলে কিন্তু আজকে জুনাগড় পাকিস্তানের পার্ট অফ পাকিস্তান হতো। তো সেই সময় 4-5টা হেলিকপ্টার পাঠানো হয়, অ্যাটাকিং হেলিকপ্টার, যারা যায় এবং সেই সময় ভারত মহাসাগরের সমস্ত কানেকশন, মানে জুনাগড়ের সাথে পাকিস্তানের যে যত কানেকশান ছিল সেই সময়, ভারত মহাসাগরে বলছি, অ্যারাবিয়ান সিতে যে যত কানেকশান ছিল সমস্ত কিন্তু কেটে দেওয়া হয় কানেকশান। এবার কেটে দেওয়ার ফলে কি হয়, পাকিস্তান আর কোনোভাবেই জুনাগড়ে আসতে পারে না বা জুনাগড়ে ঢুকতে পারে না। তো প্রভিন্সটা সম্পূর্ণটাই কিন্তু ভারতের থেকে যায় বা ভারতের হয়ে যায়। এরপরে এবং নবাব ওখানকার যে নবাব ছিলেন সেখান থেকে পালিয়ে উনি পাকিস্তানে চলে যান। আর তো এইভাবে এই প্রভিন্সটা ভারতের হয়ে যায়। কিন্তু ভারতের হয়ে যাওয়ার পর আরেকটা যে জায়গা বাকি ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ নিয়েও সমস্যা চলছিল, কিন্তু হায়দ্রাবাদ একটা এগ্রিমেন্টে ভারতের সাথে সই করে রেখেছিল, সেটা হলো স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। হায়দ্রাবাদ বলেছিল আমার 1 বছর সময় লাগবে, আমি 1 বছর চিন্তা করার জন্য নেব এবং 1 বছর পরে আমি ভারতকে জানাবো। কিন্তু 1 বছরের মধ্যে ওখানের অবস্থা এত খারাপ হতে থাকে, ওখানের ওপর মীর ওসমান আলী, যিনি শেষ নবাব ছিলেন, উনি ওখানে একটা দল বানিয়ে নিজের একটা সেনা বানিয়েছিলেন 10,000 লোকের, যেই সেনাটার নাম ছিল রাজাকার। এবার ওনার উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদকে মুসলিম মেজরিটি স্টেটে পরিণত করা ওই 1 বছরের মধ্যে, যাতে ভারত সরকার কখনো তাকে পাকিস্তানে অ্যাড হওয়া থেকে বারণ করতে না পারে বা আটকাতে না পারে। কারণ ওখানে হিন্দু জনসংখ্যা এতটাই কমিয়ে দেওয়ার ওদের উদ্দেশ্য ছিল যে যাতে কোনোভাবেই ভারত সরকার এটা দাবি না করতে পারে যে হায়দ্রাবাদ ভারতের পার্ট। কিন্তু ভারতের পুরো মাঝামাঝি জায়গায় হায়দ্রাবাদ অবস্থান করছে। তো ভারতের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সেই সময় ছিলেন, তারা কোনোভাবেই চাইছিলেন না যে হায়দ্রাবাদ ভারতের কাছ থেকে চলে যাক। তো সেই কারণে 1948-এ মাঝামাঝি সময়ে ওই সেপ্টেম্বর নাগাদ সেনা পাঠিয়ে কিন্তু সেপ্টেম্বর নাগাদ সেনা মার্চ করিয়ে কিন্তু হায়দ্রাবাদকে ভারতের আন্ডারে নিয়ে নেওয়া হয়। এরপরে যেটা বাকি থেকে যায় সেটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর। কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রবলেম সলভই হচ্ছিল না, তার কারণ হরি সিং তো আমাদের সাথে ট্রিটি অফ মানে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট সই করেছিল পাকিস্তানের সাথে। তো পাকিস্তানের সাথে যেহেতু সই করেছিল, তাই জন্য সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পাকিস্তান চাপ দিতে শুরু করে যে যদি তুমি ভালোভাবে আমাদের সাথে যোগ না দাও বা আমাদের সাথে মার্চ না করো কাশ্মীরকে, তাহলে কিন্তু আমরা সেনা পাঠিয়ে দেবো। এবার পাকিস্তান এটাও ধুমকি শুধু দেয়নি, পাকিস্তান হঠাৎ করে মানে 1948-এ সেনাও পাঠিয়ে দেয়। এবার যখন 1948 ছেড়ে দিন, 47-এই পাস্তুন যে কমিউনিটি আছে, একটা বিশেষ ট্রাইব আছে কাশ্মীরের পাশেই অবস্থান করে, বা আজকের যেটা 30% আপনারা দেখছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের যে প্রভিন্সটা পাকিস্তানের কাছে আছে, তারা হয়তো তাদের কিছু লোক সেখানে অবস্থান করছে, যারা এসছিলেন আর কি সেই সময় অ্যাজ এ সেনা। পাকিস্তান যাদেরকে পাঠিয়েছিলেন তারা কিন্তু ইনফিল্ট্রেটার্স ছিলেন, তারা অনুপ্রবেশকারী ছিলেন, তারা কোনো মানে আর্মি বা সেনার লোক ছিলেন না, কিন্তু তারা সশস্ত্র ছিলেন, মানে তাদের কাছে অস্ত্র ছিল, অ্যাসল্ট রাইফেল ছিল এবং তারা ওয়েল ট্রেন্ড ছিলেন আর্মির মতো, যেরকম হয় পাহাড়ের লোকেরা, ঠিক আছে। তো তারা কাশ্মীরে ঢুকে গিয়ে নরসংহার চালায়, মানে নরসংহার মিনস
কাশ্মীরি মুসলিমদেরকেও মারে এবং ওখানে যারা শিখ হিন্দু মাইনরিটি ছিলেন তাদেরকেও মারতে শুরু করে। এবার প্রায় ওই রাতে মানে বা যেদিনকারে এই ঘটনাটা ঘটে, যেদিনকারে এই পাস্তুন ট্রাইবটাকে পাঠানো হয়, সেই থেকে নিয়ে গোটা এক বছরের মধ্যে প্রায় 300 থেকে 350টা রেপ, মাস রেপ, একটা অনেক ওপেন সোর্সেস আছে, এই ওপেন সোর্সেস থেকে এই ডেটাগুলো পাওয়া যাচ্ছে, এটা কিন্তু মাস রেপ হয়েছিল, ঠিক আছে। এছাড়াও অনেক লোককে হত্যা করা হয়, অনেক মানুষকে মানে একটা গণহত্যা চলে, নরসংহার চলে, ঠিক আছে। এটা চলার পর জওহরলাল নেহরু অনেক না করা সত্ত্বেও সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় সেনাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে নামায় এবং ভারতীয় সেনাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে নামানোর পর 1948-এ যখন ভারতীয় সেনা পাকিস্তান আর্মিকে অনেকটা, পাকিস্তান আর্মি বলছি, পাকিস্তানের পাঠানো সেই পাস্তুন ট্রাইবকে অনেকটা পিছিয়ে দেয়, সেই সময় জওহরলাল নেহরু আর সহ্য করতে না পেরে, বা জানি না কি অনেক কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারটা নিয়ে, যে সেই সময়ে তার মতান্তর, সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে তার মতবিভেদ হয়েছিল বা কী হয়েছিল, বা তার মেন্টালিটি অন্য কিছু চাইছিল কিনা, তিনি সরাসরি ইউএনএ চলে যান এইটা ভেবে যে যতদূর যা হয়েছে তো হয়েছে, এবং ভারত সব দিক থেকে, ভারত নিজের জায়গায় অবস্থান ভারতের ঠিক আছে, তো ভারত যেন কাশ্মীর মানে জম্মু অ্যান্ড কাশ্মীরকে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট বা হানাহানি ছাড়াই যেন নিয়ে নিতে পারে, এটা ভেবে তিনি ইউএন গেছিলেন। কিন্তু ইউএন সেই সময় ইউএনকে চালনা করতো আমেরিকা, এবং ভারতের সেখানে কোনো ক্ষমতাই ছিল না, মানে ভারতকে সাপোর্ট করার মতো কেউ ছিলই না ইউএনএ, বা ভারতকে যে হ্যাঁ ছিল, রাশিয়া ছিল, কিন্তু সেইভাবে সাপোর্ট করার মতো বা ভারত যে এই বিষয়টা নিয়ে লড়বে বা ইউএনএ যে কথা তুলবে যে না এরকম হতে পারে না, কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রেটাল পার্ট অফ ইন্ডিয়া, এটা বলার ক্ষমতা ভারতের মধ্যে ছিল না, বা বোঝানোর ক্ষমতা ভারতের মধ্যে ছিল না। তো ভারত সেটা বোঝাতেও পারেনি। তো ইউএন বলে সেই সময় যে যতদূর যুদ্ধ করেছে ওখান থেকেই এলওসি হবে, মানে ওখান থেকেই এলওসি টেনে দাও। এর ফলে কি হয় যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে 30% হিস্সা, যে জায়গা আজকে আপনারা দেখছেন যে যেটা পাকিস্তানের কাছে আছে, সেটা কিন্তু পাকিস্তানের কাছে চলে যায় শুধুমাত্র এই কারণে, ঠিক আছে। এবার এই যে চলে যাওয়ার কারণে ওখানে একটা বিশেষ স্পেশাল প্রভিশন সেই সময় চলে তো যায়, কিন্তু সেই সময় হরি সিং ভারতবর্ষের সাথে মার্চ করে নেয় কাশ্মীরকে, যেইটুকু পার্ট মানে কাশ্মীরের বেঁচে ছিল সেইটুকু পার্ট কিন্তু হরি সিং ভারতের হাতে তুলে দেয় কাশ্মীরকে। এটা তুলে দিয়েছিল অনেক আগেই, তুলে দিয়েছিল বলেই ভারত সেনা পাঠিয়েছিল। এবার স্ট্যান্ড স্টিল তো ও পাকিস্তানের সাথে করে রেখেছিল, কিন্তু যখন পাস্তুন টাইপটা পাকিস্তান ঢোকালো তখনও বুঝতে পারলো যে আমার যে প্রভিন্স আছে বা আমার যে সাম্রাজ্য আছে এটা এখন খাতরেতে আছে, মানে এটা এখন খাতরার মধ্যে আছে, তো আমাকে বাঁচাতে গেলে কী করতে হবে, আমাকে ভারত সরকারের সাথে মার্চ হতে হবে। তো ভারত সরকারের সাথে তো সাহায্য চেয়েছিল, সেই কারণেই সর্দার বল্লভভাই প্যাটেল সেই সময় সেনা পাঠিয়েছিল। কিন্তু এখানে বড় বড় রাজনীতিবিদ বা পলিটিশিয়ানদের মতামত এটা হয় যে কন্ট্রোভার্সি এটাকে নিয়ে আছে যে সেনা যখন পাঠিয়েছিলে তখন পুরোই নিয়ে নেওয়া উচিত ছিল, আর 30% বাঁচিয়ে রাখা উচিত ছিল না। 30% বাঁচিয়ে রেখে ইউএনএ যাওয়ার কোনো মানে ছিল না, তাহলে না আর্টিকেল 370 লাগু হতো আর না কিছু লাগু হতো। এবার যেহেতু কাশ্মীরের জনসংখ্যা 80% মুসলিম জনসংখ্যা ছিল, বা মুসলিম মেজরিটি জনসংখ্যা ছিল, প্রায় 75%-এর ওপরে মুসলিম কমিউনিটির মানুষ কাশ্মীরে বসবাস করতেন সেই সময় দাঁড়িয়ে। তো এই জন্য শেখ আবদুল্লাহ সেই সময় যখন কাশ্মীরের মুসলিম আন্দোলনের নেতা শেখ আবদুল্লাহ, যিনি কাশ্মীরের রাজা হরি সিংয়ের পুরোপুরি বিরোধী ছিলেন, তাকে কিন্তু জওহরলাল নেহরু তিনি কথা দিয়েছিলেন যে তাকেই কাশ্মীরের প্রধানমন্ত্রী বানানো হবে। প্রধানমন্ত্রী মিনস সেই সময় কাশ্মীর, যেহেতু কাশ্মীরের একটা আলাদা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, কাশ্মীরের আলাদা কনস্টিটিউশন ছিল, তো সেই কারণে ওকে শেখ আবদুল্লাহকে পিএমের মতো পাওয়ার দেওয়া হয়েছিল। এবং জওহরলাল নেহরুর রাজা হরি সিংকে রিকোয়েস্টের কারণে কিন্তু এটা পসিবল হয়েছিল। রাজা হরি সিং নিজের সমস্ত সত্তা ছেড়ে দিয়ে, বা একরকম বলা যায় ভারতের কূটনৈতিক ডিসিশনে বা ডিপ্লোম্যাসিতেই হরি সিংকে সমস্ত সত্তা থেকে সরিয়ে দিয়ে শেখ আবদুল্লাহকে অ্যাজ আ সিএম বা সেই সময় অ্যাজ আ পিএম অফ কাশ্মীর নিযুক্ত করা হয়, ঠিক আছে। এবার নিযুক্ত করার পর তখন শেখ আবদুল্লাহ এবং কাশ্মীরের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ছিলেন এবং জওহরলাল নেহরু সকলের সমান তত্ত্বাবধানে এবং অনুরোধে জওহরলাল নেহরু এই আর্টিকেল 370টা কাশ্মীরে একটা স্পেশাল প্রভিশন যেটা লাগু হতে দেয়। এই আর্টিকেল 370 কী বলছে? এই আর্টিকেল 370 বলছে যে ভারতীয় সংবিধানের শুধুমাত্র আর্টিকেল 370 এবং আর্টিকেল 1 জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হবে, আর কোনো রকম সাংবিধানিক আর্টিকেল জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হবে না, ভারতীয় সাংবিধানিক আর্টিকেল। এবার ওটা যা জম্মু অ্যান্ড কাশ্মীরে লাগু হবে সেটা থাকবে কাশ্মীরের নিজস্ব কনস্টিটিউশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা নির্ধারিত কনস্টিটিউশন, মানে সংবিধান, যেটা শুধুমাত্র কাশ্মীর এবং কাশ্মীরের জনগণের জন্য, সেটাই কাশ্মীরে মানা হবে।
মানে একটাই দেশ থাকবে, কিন্তু তার মধ্যে দুটো পতাকা উড়বে, দুটো সংবিধান থাকবে, আর দুটো প্রাইম মিনিস্টারও থাকবে। এবার এটা কি করে হতে পারে? কোনো স্বাধীন দেশ এটা কখনোই মেনে নিতে পারে না। তো তো এরকম এরকম চলছিল, ঠিক আছে, এরকম চলেছে 2018 অবধি এরকমই চলেছে। বাট 2014তেই সরকার চেঞ্জ হওয়ার পরে যে সরকারে সেন্ট্রালে যে সরকারে এসেছিল তারা কিন্তু অলরেডি ডিসাইড করে ফেলেছিল যে তারা আর্টিকেল 370কে রিভোক করছে। তার কারণ আর্টিকেল 370 দ্বারা জম্মু অ্যান্ড কাশ্মীরে শুধুমাত্র ভারতীয় সংবিধানের আর্টিকেল 1 এবং আর্টিকেল 370 লাগু হয়, যার দ্বারা জম্মু অ্যান্ড কাশ্মীরে কোনো রকম আতঙ্কবাদী বা টেররিস্টকে ডিটেন করা সম্ভব হচ্ছে না, তাদের শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের অ্যারেস্ট করলেও আটকে রাখা পসিবল হচ্ছে না, কারণ সংবিধানের কোনো ধারাই সেখানে লাগু হচ্ছে না। আপনাদের আবারও বুঝতে হবে যে কেন ওখানকার সংখ্যালঘু মানুষেরা সবসময় চাইতো যে ওখান থেকে আর্টিকেল 370টা উঠে যাক, কারণ এই আর্টিকেল 370 স্পেশাল প্রভিশনের জন্যই তাদের উপর দিনের পর দিন ওখানকার মেজরিটি অফ জনসংখ্যা অত্যাচার করত। তো এইটা একটা বিষয় রয়েছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ঠিক করলো যে এটাকে তুলবে, তখন তার 1 বছর আগে থেকেই সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে কি চেষ্টা করলো যে ওখানে যে করে হোক যেন তেন প্রকারেণ ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি ছিল, কারণ রাষ্ট্রপতি শাসন যতক্ষণ জারি না হচ্ছে ততক্ষণ রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আসছে না। জম্মু অ্যান্ড কাশ্মীর পুরো প্রভিন্সটার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে আসছে না যতক্ষণ অবধি রাষ্ট্রপতি শাসন জারি না হচ্ছে। এবার যখনই রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে তখন রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে একটা ব্যাপার আছে, রাষ্ট্রপতি শাসন তখনই জারি হতে পারে যখন স্টেটের ল অ্যান্ড অর্ডার সব ধূলিসাৎ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। এবার ওটা কখন পসিবল? যখন ভোট হবে কিন্তু টাইমের মধ্যে সরকার গড়ে উঠবে না। এটা যখন হবে তখন এই জিনিসটা হবে। ঠিক এরকমই জিনিস একটা মানে এরকমই সিচুয়েশন একটা ক্রিয়েট হয়েছিল যে সব দল তো এক হয়ে গেছিলো, ভোটও হতে যাচ্ছিল, কিন্তু সেই সময় না মানে পরের দিনই সরকার গড়ে যাবে, মানে আজকে রাত্রে সব পার্টিরা একত্রিত হয়ে গেছে, পরের দিন সকালেই সরকার গড়ে যাবে, কিন্তু পরের দিন সকালে দেখা যাচ্ছে যে আজকে রাত্রে যে চিঠি পত্রগুলো বা কালকে সকালের মধ্যে পৌঁছানো দরকার ছিল সেগুলো কোনো কারণে টেকনিক্যাল গোলযোগের কারণে পৌঁছাতেই পারেনি। এটা যাই হোক, এটা কোনো কারণে ঘটেছে, কিন্তু এটা একটা মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কিন্তু এই কারণে এটা পৌঁছাতেই পারেনি। তো সেই কারণে ওখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে মেহবুবা মুফতি যিনি আছেন মহিলা, উনি গভর্নমেন্ট শেখ আবদুল্লার সাথে মিলে গভর্নমেন্ট ফর্মই করতে পারেননি। এবার গভর্নমেন্ট যখন ফর্ম করতে পারেননি তখন এদেরকে কি করা মানে জিনিসটা কি হয়, তখন ভারত সরকার ওখানে যখন টাইমের মধ্যে গভর্নমেন্ট ফর্ম হলো না, ইলেকশন হলো না, প্লেবাসাইড হলো না, তখন ভারত সরকার ওখানে কি করে, ভারত সরকার ওখান থেকে আর্টিকেল 370 তো ওখানে লাগু ছিল, কিন্তু আর্টিকেল 370কে না তুলেই ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়। এবার যখন রাষ্ট্রপতি শাসন একটা জায়গায় জারি করে দেয় তখন সেখানকার সমস্ত কনস্টিটিউশনাল পাওয়ার রাষ্ট্রপতির হাতে চলে আসে। এবার রাষ্ট্রপতি তো নিজে যায় না কোথাও, মানে যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় ওখানে রাষ্ট্রপতি নিজে গিয়ে শাসন করে না, বা আর্মিকে ইন্ডিকেট করে না যে এরমভাবে, ডিরেক্ট করে না যে এরমভাবে শাসন করো। রাষ্ট্রপতি নিজের কোনো একজন প্রতিনিধিকে লাইক আইএএস অফিসার বা আইপিএস অফিসার বা গভর্নর জেনারেলকে একটা গভর্নমেন্ট বডিকে পাঠানো হয় ওখানে। তো সেই সময় ওখানে একজন গভর্নমেন্ট বডি 1 বছর আগে থেকেই ছিলেন, যিনি অতটা পাওয়ারফুল ছিলেন না, কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে তিনি প্রায় জম্মু অ্যান্ড কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী বা সিএমের মতো পাওয়ারফুল হয়ে যান, বা বলা যায় একটা দেশের পিএমের মতো পাওয়ার কিন্তু তিনি ধারণ করছিলেন সেই সময়। তার নাম হচ্ছে সত্যপাল মালিক। সেই সময় তিনি যে গভর্নর ছিলেন জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার এর আগে কিন্তু যেটা ইতিহাসে কোনোদিন হয়নি সেটাও হয়েছিল, বিজেপি অ্যালাই করে মানে বিজেপি অ্যালায়েন্স করে পিডিপির সাথে গভর্নমেন্টেও এসেছিল, কিন্তু পিডিপির সাথে গভর্নমেন্টে এসে অ্যালাই ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ঠিক আছে, তাহলে এটার পিছনে একটা অনেক বড় মানে ডিপ্লোম্যাসি তো আছেই। ঠিক আছে, এবার ডিপ্লোম্যাসিটা এই কারণেই আছে কারণ যে আর্টিকেল 370কে রিভোক করার প্ল্যান, এটা আমার বা আপনার মনে হতে পারে 2019-এ তোলা হয়েছে, তো 2018 থেকে বা 2017 থেকে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যানিং করছিল, বাট এটার প্ল্যানিং 2014 সালে সরকারে আসার পরই শুরু হয়ে গেছিল। কারণ এটা কোনো একটা সহজ বা সিম্পল, যত আমি সহজভাবে বলছি এত সহজ জিনিস ছিল না তোলার জন্য। কারণ এই যে স্পেশাল প্রভিশনটা যে আর্টিকেল 370কে তোলা যায়, বা আর্টিকেল 370-র সাথে অনেকবার ছেড়খানি করা হয়েছে বা অনেকবার চেঞ্জ করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আর্টিকেল 370-র মধ্যে, এটা কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও উল্লেখিতই ছিল না। এটা কিন্তু কাশ্মীরের কনস্টিটিউশনে উল্লেখিত ছিল যে আর্টিকেল 370কে কীভাবে ওঠানো যাবে এবং কোথায় কোথায় আর্টিকেল 370-র অ্যামেন্ডমেন্ট হয়েছে অন্য গভর্নমেন্টের টাইমে। তো এই জিনিসটা কিন্তু খুঁজে পাওয়া গেছে শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল লাইব্রেরি থেকে, যেটা দেখানো হয়েছে মুভিটায়। ঠিক আছে, পুরো ডকুমেন্টেড রয়েছে এই জিনিসটা। তো এটা কিন্তু এখানেও আমাদের এখানেও ছিল না। তো যখন এটা কিন্তু সরকারকে খুঁজে বার করতে হয় এবং তারপরে সরকারকে কারবাই করতে হয়।
তো যখন সত্যপাল মালিককে সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হলো, তারপরেও 2019-এ যেদিন যেদিন আর্টিকেল 370 তোলা হয়, তার আগের দিন সকালবেলা বা কাশ্মীরে 45,000 প্যারামিলিটারি ফোর্সকে নামানো হয় এবং তার সাথে পুরো ঘর ঘর, গলি গলি রেকি করা হয় অ্যান্টি টেরোরিজম স্কোয়াড দিয়ে, এবং আমাদের যে আর্মির কুকুর আছে সেই কুকুর দিয়ে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ঘর, গলি গলি রেকি করানো হয় এবং ফুললি সার্ভাইলেন্সের মধ্যে রাখা হয়, মানে পুরো দিনটা। এবং পরের দিনও যেদিন আর্টিকেল 370 ওঠে, যাতে, কারণ পিএমওর ফুল অর্ডার ছিল যাতে কোনোভাবে একটা চুল, মানে কি বলবো, একটা ন্যূনতম যে ক্যাওয়াস বা ক্ল্যাশের সৃষ্টি না হয় কাশ্মীরে, যেরকম কাশ্মীরে নর্মালি হতো বা হয়ে থাকতো, ঠিক আছে। তো সেই কারণে পুরো কি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে, এবং আমাদের যে স্পেশাল ফোর্স আছে, রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা আছে, তাদের প্রায় 40 থেকে 45,000 জওয়ানকে ডিপ্লয়েড করা হয় শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীরে, এবং আসাম রাইফেলসও সেখানেই ডিপ্লয়েড ছিল, ঠিক আছে, সেই সময়। তো প্রত্যেকটা ছোট ছোট জায়গা বা ছোট ছোট এলাকাকে মনিটরিংয়ের মধ্যে রাখা হয় এবং রেকি করা হয়। এবং তারপরে 2019-এর 5ই আগস্ট আলটিমেটলি আর্টিকেল 370-কে কাশ্মীর থেকে রিভোক করা হয়। এবং আর্টিকেল 370-কে কাশ্মীর থেকে রিভোক করার পরে এটা হয় যে আর্টিকেল 370 থাকাকালীন শুধুমাত্র যে আর্টিকেল 370 এবং আর্টিকেল 1, মানে আর্টিকেল 370 যেটাই বলা হচ্ছে যে ভারত কাশ্মীরের ডিফেন্স, কমিউনিকেশন আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা দেখবে। কিন্তু সেই জায়গায় আর আর্টিকেল 1-এ কী বলা হতো, আর্টিকেল 1-এ বলা হতো যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, অ্যান্ড কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রেটাল পার্ট অফ ইন্ডিয়া। এই কথাটা লেখা ছিল। এই দুটো সংবিধানের দুটো মাত্র ধারা খালি লাগু হতো। এই দুটো ধারা এই দুটো ধারা তো লাগু হচ্ছিলই আর্টিকেল 370 উঠে যাওয়ার পরে। বাকি সংবিধানের আর যে সমস্ত ধারা আছে, যেগুলো ভারতবর্ষের অন্যান্য ইউনিয়ন টেরিটরি বা অন্যান্য স্টেটে লাগু হয়, সেই সমস্ত ধারা লাগু হচ্ছিল এবং লাগু হওয়া শুরু করে, এবং কাশ্মীর ভারতের একটা, জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট, আবার একটা ইন্টিগ্রাল পার্টে পরিণত হয়। এবং যে 2 নম্বর ঝান্ডা বা 2 নম্বর পিএম কাশ্মীরে দেখা যাচ্ছিল, সেই 2 নম্বরই ঝান্ডা বা 2 নম্বরই পিএম আজ আর দেখা যাচ্ছে না। এবং আজ কাশ্মীর আর্টিকেল 370 মুক্ত, এবং কাশ্মীর খুব শিগগিরই, আই হোপ সো, মানে আমি এটা আশা করি, সন্ত্রাস মুক্তও হবে। তো আপনারা আপনাদের মতামত ভিডিওয়ে জানান। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। জানি না আমি কতটা ভালোভাবে বলতে পেরেছি বা কিছু, কারণ আর্টিকেল 370 রিভোকেশনটায় তেমন, মানে রিভোকেশনটায় বলার মতো বা আলোচনা করার মতো তেমন খুল্লা কিছু এখন ওপেন সোর্স আসেনি। হয়তো মেবি 50 বছর পরে বা 100 বছর পরে গভর্নমেন্ট সাধারণ মানুষের জন্য এই সোর্সটা ওপেন করে যাবে যে আর্টিকেল 370-কে পুরোপুরি একদম পাই টু পাই, মানে কীভাবে রিভোক করা হলো। কিন্তু এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে পুরো প্রসেসটা তুলে ধরা হয়নি, কারণ এটার মধ্যে একটা প্রচুর বড় ডিপ্লোমেসি আছে, এবং যারা ডিপ্লোমেসিটা করেছে তারা এখন অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে। তো হয়তো তাদের টাইম পিরিয়ড শেষ হলে আমরা হয়তো জানতে পারবো পুরোপুরি ভালোভাবে। কিন্তু রিভোকেশনটা এরকমই ছিল, আপনাদেরকে আমি যতটা যা বললাম এরকমই ছিল। আপনারা এর ওপরে একটা ধারণা তৈরি করতে পারেন। আর কীভাবে চাপানো হয়েছিল আর্টিকেল 370, ওটা তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওটার পুরো হিস্ট্রি রয়েছে, যেটা বলতে গিয়ে আমার প্রায় ভিডিওর 15 মিনিট তাতেই চলে গেল। তো ওটা আপনারা খুব ভালোভাবে শুনবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে রিভোকেশনটা কত সোজা ছিল। কারণ আমাদের কাছে ক্লিয়ারই ছিল না যে আর্টিকেল 370টা লাগু কী করে করা হয়েছিল। যখন আমাদের কাছে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে আর্টিকেল 370টা লাগু কীভাবে হয়েছিল এবং এর দ্বারা কী কী এফেক্টস দেখা যেত জম্মু অ্যান্ড কাশ্মীরে, তো অলরেডি রিভোকেশনটাও অনেক ইজি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই অবধি। আপনারা দেখছিলেন দ্য এমবিএ গাই, আমি রুদ্র। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে থাকেন, তাহলে আমাকে একটু সাপোর্ট করুন। ইউটিউবে সাপোর্ট করুন, ফেসবুকে সাপোর্ট করুন, ইনস্টাগ্রামে সাপোর্ট করুন, যেখানে আপনাদের ইচ্ছা হয় সেখানে সাপোর্ট করুন, বাট সাপোর্ট করুন। ভিডিও দেখলে একটু সাবস্ক্রাইব করুন, যদি সাবস্ক্রাইব করতে না ইচ্ছা হয় একটু শেয়ার করে দিন। দ্যাটস অল। আজকে এইখানেই শেষ করব, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। নমস্কার, শুভরাত্রি।